বড় একটা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক মুখ্যমন্ত্রীকে, মানে তখন উনি মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তাকে ফোন কইরা বলতেছে ওই যে হাদির হত্যাকারী যে ধরা পড়ছে এই ব্যাপারে কোনো মুখ যেন না খোলে পশ্চিমবঙ্গের পুলিশদের বইলা দাও চুপ থাকতে, কোনো কথা বলা যাবে না। যে আপনাদের মমতা ব্যানার্জি সাক্ষী দিছে, এখন আমাদের এই আসামিকে দেন। এই আসামিকে যদি এই সরকার আনতে পারে আর এই বিচার কইরা যদি দেখাইতে পারে ভাই, বাংলাদেশের সবাই দোয়া এই সরকার ভাই হুড় করে পার করে দিবে 5 বছর। বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে জানেন বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্ণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। ভদ্রতা করে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন এটা আমরা জানি না, এটা বলে দিলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এটা দিয়ে একটা বোঝা যায়, আমরা একটা আন্দাজ করতে পারি যে এই হত্যার সাথে জিজ্ঞাসাবাদে নিশ্চিতভাবেই কিছু নাম এসেছে এবং সেখান থেকে তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কাদেরকে দিয়ে হত্যা করা হয়েছে। ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে আনতে না পারা বা এখন পর্যন্ত বাংলাদেশে তাদেরকে হ্যান্ডওভার বাংলাদেশের কাছে না করার পেছনে এই বক্তব্যের পর আমি আরো সন্দেহান যে তাকে হ্যান্ডওভার আসলে করা হবে কি হবে না, এটা একটা গভীর শঙ্কার দিকে চলে গেছে। ভারত হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং একটা ব্যর্থ রাষ্ট্র। আসসালামু আলাইকুম, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে চলে যাব আজকে ভিডিওর মূল পর্বে। হাদিকে নিয়ে আলোচনা থেমে গেছিল, কিছু আলোচনা জীবিত ছিল, কিছু মানুষ সবসময় বইলা বেড়াইতো কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হইল, এটা নিয়ে তাদের চুলকানি ছিল। এই ধরনের আলোচনার মধ্যে মমতা ব্যানার্জি কিছু সত্য তুলে ধরল। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে আমি খুব একটা পছন্দ করি তা না, কিন্তু তারপরও অনেক পছন্দ করি, কারণ ওনার আমলে মুসলমানরা নামাজ পড়তে পারছে, ঈদ করতে পারছে, মসজিদের মাইকে আজান শুনতে পারছে, যেটাই শুভেন্দু খুইলা নিছে, সমস্ত মাইক খুইলা নিয়ে চলে গেছে। কিন্তু মমতার আমলে এটা ছিল, এই অধিকারটা ছিল, যার জন্য ওনাকে পছন্দ করি। উনি অনেক রকম স্ট্যান্ডবাজি কথাবার্তা বলে, রাজনীতিবিদ, অনেক পুরনো রাজনীতিবিদ, 15 বছর ক্ষমতায় ছিল, কিন্তু গতকালকের ওনার যে কথাগুলা এটা খুব সিরিয়াসলি নিতে হবে। উনি কি বলতেছে একবার খেয়াল করেন। এত বড় একটা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক মুখ্যমন্ত্রীকে, মানে তখন উনি মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তাকে ফোন কইরা বলতেছে ওই যে হাদির হত্যাকারী যে ধরা পড়ছে এই ব্যাপারে কোনো মুখ যেন না খোলে পশ্চিমবঙ্গের পুলিশদের বইলা দাও চুপ থাকতে, কোনো কথা বলা যাবে না, এটা আমাদের দেশের ব্যাপার। তার মানে কি ওনারা এই হত্যাকাণ্ডটা চালাইছে, এটাই তো বোঝা গেল, নাকি অন্য কোনো একটা অর্থ আছে এর মধ্যে? এটা নিয়ে আলোচনা করব। এর আগে একটু আলোচনা করতে চাই, মমতা ব্যানার্জি এখন কেন এই কথাগুলা বলতেছে? তখন তো উনি ক্ষমতায় ছিল, তখন কেন বললো না? নির্বাচনের আগে বললে একটা ফায়দা তো পাইতোই মুসলমানদের কাছ থেকে, পাইতো না? কেন তখন মুখ খুললো না? তখন মুখ খুললো না একটাই কারণে, উনি ওয়াদাবদ্ধ, শপথ করছে দেশের সাথে, দেশের গোপন কোনো কিছু প্রকাশ করবে না। তখন উনি ক্ষমতায় ছিল, এখন উনি ক্ষমতায় নাই। তার মানে কি জানেন, ওনার ভাগনার উপরে যে রাস্তার মধ্যে হামলাটা হয়েছে, যে ডিম মারছে, টমেটো মারছে, থাপ্পড়ও দিছে, লাথিও মারছে, অনেক কিছু ঘটছে, ওইটার প্রতিবাদ করতে গিয়ে একটা জনসভা ডাকছিল। ওই জনসভার মধ্যে বলতেছে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশের হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কারা এই হত্যাকাণ্ড চালাইছে। চিন্তা করছেন, পার্শ্ববর্তী দেশে একটা হত্যাকাণ্ড হয়েছে, ওই আসামি এখন তাদের হাতে, তারা জানে কারা এই হত্যাকাণ্ড চালাইছে। আর মমতা ব্যানার্জি কি বলতেছে যে আপনারা কাকে দিয়ে এই হত্যাকাণ্ড চালাইছেন, কারা কারা এর সাথে জড়িত, সব কিছু হৃদয়ে লেখা রাখছি। আমার এই হৃদয় সত্যের ভান্ডার, আমার এই ভান্ডারের মধ্যে আমি লেখা রাখছি। কোনো এক সময় হয়তো মুখ খুলবে। সাংবাদিকরা বলতেছিল নামটা বলে দেন দিদি, নামটা বলে দেন, যে না, নাম বলা যাবে না, নাম বলে পার্শ্ববর্তী দেশে অস্থিরতা বাড়বে, এই নামটা আমি এই জন্য বলবো না। তার মানে উনি নাম জানে, এই নামটা ভাই আরো অনেকেই জানে, নিশ্চয়ই অনেকেই জানে। আপনাদের খেয়াল আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসলো, প্রথমেই চলে গেল শহীদ হাদির কবরস্থানে, ওখানে কবর জিয়ারত করলো। তার কিছুদিন পরে আমাদের ডিজিএফআই প্রধান রদবদল হইল, যিনি নতুন আসলো উনি সস্ত্রীক কিন্তু ভারতে গেল। ভারতে নিশ্চয়ই শহীদ হাদিকে নিয়ে কথাবার্তা হয়েছে। ওই টাইমে আপনারা খেয়াল করে দেখেন, আমাদের মিডিয়াতে কথা উঠা গেছিল শহীদ হাদিকে ধইরা আনা হবে, এইভাবেই বাংলাদেশ সরকার আগাইতেছে। এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শহীদ হাদির কবরস্থানে গেছে, আমরাও বিশ্বাস করছি এই সরকার এই বিচারটা করবে। কিন্তু এই বিচারটা কি আগাইছে ভাই? কোনো কিছু আগায় নাই।
এক কদমও আগায় নাই ভাই, যেখানেই ছিল ওইখানেই আছে। শিশিরমণি সাহেবের মুখে শুনছিলাম 10-12 বার এই ফাইলটা ওপেন করার চেষ্টা করা হয়েছে, এবং শিশিরমণি সাহেবের সাথেও নাকি 3-4 বার বসা হয়েছে শহীদ হাদির এই হত্যাকাণ্ডের ফাইলটা। কিন্তু এই ফাইলটার ভিতরে কি আছে একটা রহস্যময় ব্যাপার, কোথাও জানি আইসা একটা জায়গায় আইসা ওইটা থাইমা যায়। শিশিরমণি সাহেব বলতেছিল ওই একটা জায়গায় আইসা বারবার থেমে যাচ্ছে। কোন জায়গাটায় থেমে যায় ভাই জানেন? ওই যে সাংবাদিক দম্পতি সাগর রুমি হত্যাকাণ্ডের মামলাটা যেভাবে বারবার আইসা থাইমা যায়, ওটা তো 100 বারের উপরে থাইমা গেছে, এটা মাত্র 10-12 বার থাইমা গেছে। এই বিচারটা কেন আগাইতেছে না? দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বললো রামিসার হত্যাকাণ্ড 1 মাসের মধ্যে বিচার হবে, এই বিচার কত দ্রুত বেগে আগাইতেছে। অলরেডি সাক্ষী প্রমাণ সবকিছু হয়ে গেছে, হয়তো আগামীকাল বা পরশুদিন রায়ও দিয়ে দিবে, এই রায় চলে আসবে, এবং আমি বিশ্বাস করতে চাই 1 মাসের মধ্যে ওই সাজা হয়ে যাবে ভাই। হ্যাঁ, ওই সাজা হয়ে যাবে, যেহেতু প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিছে। তার মানে প্রধানমন্ত্রী চাইলে তো অনেক কিছু হয়, তাহলে কেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে বলতেছেন না শহীদ হাদির এই মামলাটা কি হলো, এটা তাড়াতাড়ি তদন্ত করো, তাড়াতাড়ি মানুষের সামনে আনো। এর চার্জশিট কোথায়? এই চার্জশিট তো দিতে হবে, মানুষকে তো জানাইতে হবে। এটা নিয়ে কোনো আলোচনা নাই। রামিসার হত্যাকাণ্ডের বিচারটা যত দ্রুতভাবে আগাইতেছে, প্রধানমন্ত্রী বললো তো এটা এত দ্রুতভাবে আগাইতে পারে। আসামি তো আছেই পার্শ্ববর্তী দেশে, আর মমতা ব্যানার্জি তো বইলাই দিছে কারা হত্যা করছে। হ্যাঁ ভাই, উনার ইঙ্গিতে বোঝা যায়, মানে আমরা ধইলা নিতে পারি এই হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত। এখন প্রশ্ন হচ্ছে ভারত একমাত্র হাদিকে কেন টার্গেট করবে? হাদিকে টার্গেট করার পিছনে আমাদের অনেক যুক্তি আছে, কারণ হাদি ভারতের বিরুদ্ধে কথা বলতো, সরাসরি কথা বলতো, ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুইখা দাঁড়াইছিল। এমনও কথা বলছিল যে ঘাস খায়া হইলেও আমাদেরকে অস্ত্র বানাইতে হবে, অস্ত্র তৈরি করতে হবে, পেটের মধ্যে ঘাস দিতে হবে ভাতের বদলে, তারপরে অস্ত্র তৈরি করতে হবে, কারণ ভারতের আধিপত্যের দিকে উনি ইঙ্গিত করছিল, রুইখা দাঁড়াইছিল। কিন্তু এরকম তো অনেকেই রুইখা দাঁড়াইছে, আর অনেকেই তো আছে এরকম একই কথা বলে, তাদেরকে বাদ দিয়ে হাদিকেই কেন টার্গেট করছে? এইটুক ব্যাখ্যা দিব আপনাদের সঙ্গে। এর পিছনে একটা তালিবের সজড়িত আছে। হ্যাঁ, একটা তালিবের সজড়িত আছে। উনি একটা গালি দিছিলেন ভয়াবহ, ছিঁড়া ফিরা ফালাবে বলছিল না তালিবের স দিয়া, ওইটা হলো মেইন পয়েন্ট। দেখেন এই ফয়সাল করিম আর ওই আলমগীর এই হত্যাকাণ্ড সম্পূর্ণ করার পর কিভাবে পালায় গেছে এটা তো আমরা শুনছি। হ্যাঁ, সমস্ত কিছু বর্ণনা দিত ওই যে জুলকার নাইন সাহেব, উনি বর্ণনা দিত, মনে হইতেছে সিসি ক্যামেরায় উনি দেখতেছে, ওইভাবেই দেখাইছে, এবং আসাম পর্যন্ত পৌঁছায় দিছে। মেঘালয় বর্ডার দিয়ে ঢুইকা আসামের পরে পশ্চিমবঙ্গে যেতে হবে কেন? এই ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার পিছনে একটাই কারণ, ওইখানে নানকের সাথে দেখা করতে হবে। জাহাঙ্গীর কবির নানক, এই কথাটা শুনছেন না তখন, যে জাহাঙ্গীর কবির নানকের বাসায় আছে, এরকম একটা কথা তো ছড়ায় গেছিল। এখন আসি আমি একটা পয়েন্টে, কে এই জাহাঙ্গীর কবির নানক? জাহাঙ্গীর কবির নানক এমন একজন ব্যক্তি, দেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আপন ব্যক্তিকে, সবাই তো তাকে ভালোবাসতো, সবাই পছন্দ করতো, তার দলের, তার জন্য জীবন দিতে চাইতো, কিন্তু শেখ হাসিনা কাকে ভালোবাসতো, কাকে স্নেহের চোখে দেখতো, কাকে আপন জানতো? এই আপন জানার 2-4 জনের মধ্যে সবচেয়ে অন্যতম কে জানেন? এই জাহাঙ্গীর কবির নানক। হ্যাঁ ভাই, অনেক স্নেহ করতো, এবং এই জাহাঙ্গীর কবির নানক আপা বইলা ধমকও দিয়ে দিত, যেটা তার পছন্দ হতো না সেটা সে ধমক দিয়া বলতো। আর নানককে কেন আপা এতটা হাতে রাখছে? এর পিছনে কারণ, বাংলাদেশের যত গডফাদার আছে, এই মোহাম্মদপুরের বেহারি বস্তি থেকে শুরু করে মিরপুর থেকে ঢাকার যে কোনো অ্যাঙ্গেলে যান, বাংলাদেশের যে কোনো অ্যাঙ্গেলে যান, সমস্ত গডফাদারের সঙ্গে তার যোগাযোগ আছে। এবং সে নিজেও ভাই অনেক উকিল পালতো। কারণ কি জানেন? এইসব আসামিরা যখন ধরা পড়তো তাদেরকে ছুটাইতো, এর পিছনে তার বিরাট অঙ্কের একটা টাকা ফাইন্যান্স ছিল, আর এটাকে সমর্থন করতো আপা তাকে দিয়েই এই সব কিছু ম্যানেজ করতো। জেলখানার ভিতরে সমস্ত অপরাধীদেরকে সে সুযোগ সুবিধা দিত, টাকা পয়সা সাপ্লাই দিত, তাদের পরিবারও টাকা পয়সা সাপ্লাই দিত। কেন এই কথাগুলো বলতেছি? পিলখানার ট্র্যাজেডির কথা মনে আছে? ওইখানে এই জাহাঙ্গীর কবির নানকই তো সামনে গেছে। এই সাহসটা কই থেকে পায় বুঝেন না? এই ঘটনাগুলোর সাথে সে জড়িত তো, আবার সবচেয়ে প্রিয় মানুষ। কেন এতগুলা বয়ান দিলাম তার নামে? ওই যে তালিবের স দিয়া ছিঁড়া ফিরা ফালামু হাদি বলছিল না, ওইটা তার ভিতরে লাগছে, ভীষণ ভাবে লাগছে। আমার যতটুকু মনে হয় সেদিন থেকে সে টার্গেট করে ফেলাইছে। হ্যাঁ, এই জাহাঙ্গীর কবির নানক তাকে টার্গেট করে ফেলাইছে, নাহলে কলকাতায় গিয়া তার কাছে কেন আশ্রয় নিবে? এই জাহাঙ্গীর কবির নানকই তো জেলখানা থেকে তাকে ছুটাইছে, এবং উকিল টুকিল যাদেরকে ধরছিল তাদের নাম আপনারা জানেন, কারা তাকে ছুটাইছিল। একজন আর্মস কেসের আসামি, মাত্র 2-2.5 মাস জেল খাটা বাইরে হয়ে গেছে, এর আগে বহুবার জেল খাটছে, এবং ঢাকা ব্যাংকের মধ্যে তার লক্ষ না ভাই কোটি টাকা লেনদেন হয়েছে, এরকম প্রমাণও পাওয়া গেছে। এত কিছু প্রমাণ পাওয়া যাওয়ার পরও কিন্তু ওই মামলাটা ফাইসা রয়েছে, আগে বাড়তেছে না। যাই হোক, যেখানে ছিলাম ওইখানে আসি। এই নানক সাহেব, আমার যদ্দূর মনে হয় এই নানক সাহেবের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছিল, যে তোরে খায়া দেবো, তুই আমার আপাকে নিয়ে এত বড় কথা বললি। ওই যে তালিবস্য নিয়ে গোপালগঞ্জের দিকে ইঙ্গিত করছিল, ওইটা নিজের গায়ে নিয়ে নিছে, সেদিনই প্রতিশোধের জন্য সমস্ত ব্যবস্থা কইরা ফেলাইছে। ওই দিনই টার্গেট করছে বলেই কিন্তু ওই ফয়সালকে জেলখানা থেকে আইনা খুব সুন্দরভাবে বন্ধু বানায় দিয়েছিল হাদির পাশে তাকে দেখছেন।
এমনও কথা শুনছি ইনকলাব মঞ্চকে এসে 5 লাখ টাকা দিতে চাইছিল, এমন লেনদেনও হয়েছে, এরকম কথা শুনছি। মানে বন্ধু হওয়ার জন্য, কাছে হওয়ার জন্য, কারণ সেটা একটা মিশনের নাম। সেই ওই যে প্রতিশোধ নিবে, হ্যাঁ প্রতিশোধ নেওয়ার জন্য মিশনে তো চলে আসছে, মিশন সাকসেসফুল কইরা আবার তার কাছে চলে গেছে, এটাই হলো হিসাব। ওইটারই প্রতিশোধ নিছে। তাহলে ভারত নিয়ে কে না কথা বলতেছে, তার উপরে কেন প্রতিশোধ নিতেছে না? কেন এই কথাটা বললাম? এই জন্য বললাম, ভারতের সরকার বা ভারতের সেই গোয়েন্দা বিভাগ ওই যে জাহাঙ্গীর কবির নানকের ওই টার্গেটটা জানতো, তারাই হেল্প করতে পারে। ওই যে তালিবস্যর জন্য যে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে ফেলছে, ওই চিন্তা ভাবনায় ভারতীয় সরকার হেল্প করছে, ভারতের কোনো গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই হেল্প করছে। নাহলে মমতা ব্যানার্জি কেন বললো? তা না হলে মমতা ব্যানার্জি কেন এই কথাটা বলবে? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, চিন্তা করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে ফয়সাল করিম যে ধরা পড়ছে এবং আলমগীর যে ধরা পড়ছে, তারা যে বয়ানগুলা পুলিশের কাছে দিছে, যে স্বীকারোক্তি দিছে, সেটা যেন বাইরে প্রকাশ না করে পুলিশরা, পশ্চিমবঙ্গের পুলিশকে তুমি বইলা দাও। মমতাকে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথা থেকে তো সহজেই বোঝা যায় বাংলাদেশের মানুষ কতটা বিপদে আছে। তারা ইচ্ছা করলেই তাদের কোনো এজেন্সিকে দিয়া, তাদের লোকজন দিয়া এখানে কিল করাই দিতে পারে। উনার কথায়, মানে মমতা ব্যানার্জির কথায় তো এইটাই প্রকাশ পাইলো যে দেশের ডিপ স্টেট একেবারে সরকার জড়িত। জানি না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি জবাব দিবে, ওনার জবাবের অপেক্ষায় রইলাম। কিন্তু আমাদেরকে ভাই হিসাব করে চলতে হবে, বুঝা নিতে হবে। মমতা ব্যানার্জি সাবেক মুখ্যমন্ত্রী, 15 বছর যাবৎ ক্ষমতায় ছিল, আলতু ফালতু কথা বলবে না ভাই। দেওয়ালে পিঠ থেকে গেছে, বলছে আমার উপরে এমন জুলুম হইতাছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য প্রকাশ করে দিলাম। আসল হয়েছে কি জানেন? বিচার হয় না বলে এগুলা বারবার ঘটে। যদি সত্যিকারের বিচার হইতো তাহলে এগুলা ঘটতো না। আমরা জানি না ওসমান হাদির বিচারটা আমরা পাবো কিনা, নাকি থাইমা যাবে। আমার তো মনে হয় এই বিচারটা আর আগাবে না, হ্যাঁ আর আগাবে না। যেহেতু গোপন তথ্য বাইরে হয়ে গেল যে ভারত সরকারও জড়িত এই হত্যাকাণ্ডের সাথে, আমার মনে হয় না এই বিচার কার্য আর সামনে আগে বাড়বে। ওই সাগর রুমির মতো এটা ওই বস্তাবন্দি হয়ে পইরা থাকবে, ধুলাবালি জয়মা থাকবে। আমরাও আস্তে আস্তে ভুইলা যামু, যেভাবে সাগর রুমিকে ভুইলা গেছি, এভাবে কি আমরা হাদিকে ভুইলা যামু? নিশ্চয়ই না। এক হাদি চলে গেছে, আরো অনেক হাদি আছে, ঘরে ঘরে হাদি আছে। ছোট ছোট বাচ্চা যারা আজকে জন্ম নিতেছে, অনেক মা বাবা তাদের সন্তানের নাম রাখতেছে ওসমান বিন হাদি। ওসমান হাদি শেষ হয়ে গেছে, এটা যারা মনে করতেছেন তারা ভুল চিন্তা ভাবনা আছেন। এই দেশ নতুন বাংলাদেশ চায়, এই দেশটা নতুন বাংলাদেশ হইতে চায় ভাই, সামনেই বুঝতে পারবেন। দেখেন, যখনই শেখ হাসিনা বলতেছিল আসিব আসিব, উনি আসতে চাচ্ছে, তখনই কিন্তু মমতা ব্যানার্জি এই বোমাটা ফাটাইলো। তার মানে ভারত এবং শেখ হাসিনা জড়িত শহীদ হাদির হত্যাকাণ্ডের সাথে। এটাই তো প্রমাণ করে দিল মমতা ব্যানার্জি। এই প্রমাণের পর নিশ্চয়ই আমাদের সরকার আবার ফাইলটা খুলবে, শহীদ হাদির বিচার কার্য আগায় নিয়ে যেতে হবে। আসামি ওইখানে আছে, তাকে চাইতে হবে। এখন তো চাওয়া আরো সহজ হয়ে গেল, কারণ মমতা ব্যানার্জি নিজেই তো সাক্ষী দিতেছে। অমিত শাহ তাকে চুপ থাকতে বলছিল। অমিত শাহের সাথে কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন কথা বলবে না? নিশ্চয়ই কথা বলা উচিত যে আপনাদের মমতা ব্যানার্জি সাক্ষী দিছে, এখন আমাদের আসামিকে দেন। এই আসামিকে যদি এই সরকার আনতে পারে আর এই বিচার কইরা যদি দেখাইতে পারে ভাই, বাংলাদেশের সবাই দোয়া এই সরকার ভাই হুড় করে পার করে দিবে 5 বছর। এতক্ষণ গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।